সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেরিনোভা ভালো থাক অনুষ্ঠানটিতে। দর্শক, সুস্থ কিডনি সুস্থ দেহ, এই কথাটি কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি। যখন বিভিন্ন সময় কিডনি দিবস হয় বা বিভিন্ন সময় আমরা কিডনি বিষয়টি নিয়ে কথা বলি, আমরা এই কথাটা বলি যে যতটুকু সুস্থ থাকবে কিডনি ততটুকুই সুস্থ থাকবে আমাদের দেহ। এবং এটার সাথে আমরা এখন এগুলো জানতে শুরু করেছি যে নানা ধরনের ওষুধ যখন তখন যে আমরা খাচ্ছি তাতে কিন্তু কিডনির উপর একটা বেশ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আসলে কতটুকু প্র্যাকটিক্যালি আমরা আসলে এটা মেনে নিচ্ছি, মানে আমরা আসলে কার্যত কতটুকু আসলে এটা এফেক্টিভলি মানছি। আমরা কিন্তু এটা জানি ঠিকই, কিন্তু আসলে মানার সময় কিন্তু আমরা সেটা খুব একটা মানছি না। এবং এটার কনসিকুয়েন্সেস কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এবং শুধু এই নানা ধরনের ড্রাগ বার্ডেন থেকে না, এবং আমরা যে আমার খাবার দাবার থেকে শুরু করে আমাদের পানি খাওয়া এবং ডেইলি যে নিউট্রিশন আমরা নিচ্ছি খাবার থেকে, সব কিছু মিলে, এবং সেই সাথে সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশে রয়েছে যে ক্রনিক ডিজিজ আকারে যেটা ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সেটার সাথেও কিন্তু কিডনি সম্পর্কিত। তো এই যে কোন সময়টাতে আসলে আমার ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল, বা যদি আমি যেতাম তাহলে কি আমার আরেকটু প্রিভেন্ট করা সম্ভব ছিল কিনা, বা আমাকে ডায়ালিসিস পর্যন্ত হয়তো বা যেতে হতো না, বা ইকোনমিক্যাল বার্ডেনটা এত বাড়তো না, এই ব্যাপারগুলোতে আমরা যদি আরও বেশি কথা বলি আমাদের মনে হয় যে আসলে আপনাদের জানার বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। তো সেই জায়গা থেকে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি কিডনি সুরক্ষায় কি করণীয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ, প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, সাবেক পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। দর্শক, আমাদের আজকের যে অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করছি তার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কিডনি বিষয়ক যে কোনো সমস্যার জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে প্রোগ্রামটি সরাসরি দেখতে উপভোগ করতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আর দেরি না করে আমাদের আলোচনা শুরু করা যাক। শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যার আমাদের সাথে আজকে শুরুতে জয়েন করার জন্য। ডক্টর মলি, আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশন দর্শকদের শুভেচ্ছা। স্যার, প্রথমে বলছিলাম যে আমরা অনেকগুলো জিনিস কিন্তু জানি, আমরা বলি এটাকে মিথ এবং ফ্যাক্ট বলি, যে অনেক কিছু জিনিস জানি কিন্তু অনেক কিছু জিনিস করি না। তো এখন জানাটাও কিন্তু একসময় ছিল না। আমরা এই যে কথাগুলো বলছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে, এই বলতে বলতে হয়তো অ্যাওয়ারনেসটাও ডেভেলপ করছে এবং জানার বিষয়গুলো বাড়ছে, কিন্তু করার পর্যন্ত এখনো আসেনি। হয়তো বা আমাদের ইন ফিউচার আমরা করার বিষয়গুলোতে যাব। তো আজকে আমরা ওই জায়গা থেকে কিডনির বিষয়তে একটু আসবো, যে কিডনির বিষয়ে সবচেয়ে প্রথম কথা শীতকালে যেটা আসে, যে দেখা যায় পানি অনেক কম খাওয়া হয়, এবং সবাই এটাই ধারণা করে যে পানি কম খেলেই কিডনি নানা ধরনের সমস্যা হতে পারে। কথাটা কতটুকু ঠিক, আর যদি ঠিক হয়ে থাকে স্যার তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? না, ধন্যবাদ। শীতকালে অনেকেই যেটা পানি কম খাচ্ছে হলো যে পেশাব কম হয়, কিন্তু সেটা ঠিক না। সঠিক পরিমাণে যেটুকু পানি খাওয়ার দরকার, অর্থাৎ আমাদের দুই দিকে যে দুইটা কিডনি আছে এর মেইন ফাংশনটা হচ্ছে আপনি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, তারপর ড্রাগস যাই খাবেন লিভারে মেটাবলিজম হবে, পেশাব দিয়ে বের হয়ে যাবে। দিস দ্য প্রথম ফাংশন ও এক্সক্রিটিং ফাংশন, মানে শরীরের খারাপ জিনিস বের করে দেওয়া। এখন আপনি যদি পানি ঠিক মতো না খান, পেশাব কমে যাবে, তাহলে শরীরে ওই বর্জ্য জিনিসগুলি বের হবে না। সেই ক্ষেত্রে পানি যেটুকু খাওয়ার সেটুকু খেতে হবে। তা আমরা কতটুকু পানি খেতে বলি? আমরা দর্শকদের বলি যে যতটুকু পানি খান, জানি আপনার পেশাব 1.5 কেজির মতো পেশাব, মানে 1.5 লিটার, 1500। কারণ এইটা দেখা গেছে 1500-র ভিতরে সমস্ত খারাপ জিনিসগুলি বের হয়। তাহলে আপনি 2 লিটার 2.5 লিটার পানি খেতে হবে। শীতকালে যেটা হয়, আলসি করে পানি কম খায়, পেশাব কম হয়, সেই জন্য যেটা হতে পারে অনেক সময়, যেমন মহিলাদের অনেক সময় একটু পেশাবে জ্বালা পড়া বা পেশাবে কনসেন্ট্রেটেড ইউরিন যখন হবে, পানি কম খালে ওই ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে। কারণ কিডনির একটা ক্ষমতা আছে, যদি শরীরে পানি কম খায় তাহলে পেশাবও কম হবে, যদি পানি বেশি খায় তাহলে পেশাব বেশি হবে। সেই ক্ষেত্রে তখন একটু জ্বালাপড়া করতে পারে, যেটা অনেক সময় আমরা মেডিকেল টার্মে বুঝি ডিজিউরিয়া ফ্রিকোয়েন্সি সিনড্রোম, অর্থাৎ পেশাবে জ্বালাপড়া, বারে বারে পেশাব হচ্ছে। সেইটা যেমন একটা কনসেন্ট্রেটেড ইউরিনের জন্য হতে পারে, অনেক সময় পেশাবের প্রদাহ বা ইনফেকশনের জন্য, ইরিটেশনের জন্য হতে পারে, অ্যাংজাইটি নিউরোসিসের জন্য হতে পারে। পরীক্ষা নিতে যাচ্ছেন বা টেনশনে আছেন, বারে বারে পেশাব করতেছেন, সব কিছুই যে বারে বারে পেশাব হলে ইনফেকশন তাও না। লোকাল কোনো ইরিটেশন আছে কিনা, পাথর আছে কিনা,
পোস্ট মেনোপজাল এই যে মহিলারা বয়স্ক মহিলা হতে পারে এস্ট্রোজেনের অভাবে বারে বারে এই হতে লোকাল গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে, সো অনেক কারণে হতে পারে। সেই কারণটা জানার জন্য আমাদের পরীক্ষা করতে হয়। আমরা পেশাব পরীক্ষা করলেই বুঝতে পারি তার ইনফেকশন আছে কিনা, অর্থাৎ পেশাবে পুষ্কনিকা যাচ্ছে কিনা। আরও যদি বেশি যায়, জ্বর থাকে, উপসর্গ থাকে, তখন আমরা বলি হ্যাঁ ইনফেকশন আছে, একটু ভালো করে একটু কালচার করে ডেফিনিট হয়ে আমরা অ্যান্টিবায়োটিক চিকিৎসা করি। সেইটা একটা। সেই জন্য আপনি যেটা বলতেছেন পানি, যেটা পানির পরিমাণ আপনার খেতেই হবে, সেটা 1.5 লিটার পানি খান। কিছু কিছু ক্ষেত্রে আমরা পানি রেস্ট্রিকশন করে দেই, এটা জনসাধারণ জানতে হবে। ধরেন আপনার শরীরে পানি আসে 3টা কারণে আমি বলি, একটা হলো কিডনির কারণ, একটা হলো লিভারের কারণ, একটা হলো হার্টের কারণ। এই 3টা রোগ যদি থাকে শরীরে পানি থাকতে পারে। এখন আপনি যদি শরীরে পানি থাকে তখন যদি আপনি পানি বেশি খান তাহলে কি হবে, এবং সবচেয়ে মজার জিনিস শরীরে পানি থাকবে তখনই যখন আপনার কিডনি ফাংশন করবে না, অর্থাৎ কিডনিটা সচল না, ভালো করে কাজ করতে পারছে না, অর্থাৎ আপনার কিডনি যে পানিটা খাচ্ছেন এটা বের করতে পারছে না। সেই ক্ষেত্রে আপনার পানিটা রেস্ট্রিকশন করি। সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন করি এরকম, যদি ধরেন উদাহরণ দিয়ে বলি, আপনি 2 লিটার পানি খেলেন, আপনার পেশাব থেকে 500-600 হলো, ইনসেন্সিবল লস অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সাথে কিছু বেরোলো, আর হলো পায়খানা রাস্তায় কিছু পানি যায়, তাহলে বাকি যদি 500 করেও থাকে তাহলে 1 সপ্তাহ আপনার বডিতে ডিটেনশন হয়ে আপনি ফুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা কি করি, তখন আপনার রেস্ট্রিকশন করে দেই, যে পানি রেস্ট্রিকশন করবো। রেস্ট্রিকশন মানে বন্ধ না, 1200 থেকে 1500 দিই। দেওয়ার পরে যেটা করি, শরীরে পানি বের করার জন্য চেষ্টা করি, সেটা ওষুধের মাধ্যমেই হোক, রোগের যদি কোনো কারণ থাকে সেটা। এইভাবে আমরা ব্যালেন্স করি। সব ক্ষেত্রেই পানি, অনেকে বলে যে আমি 5 লিটার 6 লিটার পানি খাবো কিনা। হ্যাঁ, আপনি খেতে পারেন, আপনার কিডনি ভালো থাকলে বের হয়ে যায়, কিন্তু সেটা আমরা কাম্য নয়, কারণ আপনার যখন খারাপ জিনিসের সাথে সাথে কিছু ভালো জিনিসও বেড়ে দেবে। সেই জন্য আমরা বলি 2 লিটার 2.5 লিটার এবং 3 লিটার ম্যাক্সিমাম পানি খাবেন। এখানে স্যার একটু জানার বিষয় আছে যে আমরা যখন দেখা যাচ্ছে যে বলছি যে বারবার যে অতিরিক্ত ওষুধ খেলে কিডনির উপর একটা ইফেক্ট হয়, সেক্ষেত্রে আসলে অনেকের কিন্তু অনেক কারণে ওষুধ খেতে হয়। তো সেই জায়গায় একটা প্রশ্ন থাকে। আবার আরেকটা হচ্ছে যে আমরা যত্র দেখা যাচ্ছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ বা এনএসআইডি জাতীয় ওষুধ খাচ্ছি। তো এখানে কখন আসলে এই জায়গাটাতে আমাদেরকে মেজারমেন্টে আসতে হবে, সেক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার আছে কিনা, বা সেক্ষেত্রে মেল ফিমেলের কোনো বিষয় আছে কিনা? ডক্টর মলিক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি ওষুধটা তো হলো আপনার রোগ ভালো করার জন্য, ওষুধ কিন্তু কোনো খাদ্য না। তো কাজে ওষুধ খাওয়ার সময় একটা নিয়ম মানতেই হবে। প্রথম কথা হলো ওষুধের পরিমাণও যেরকম ইম্পর্টেন্ট, ডোজও তেরকম ইম্পর্টেন্ট। এবং কিছু ক্ষেত্রে ধরেন আমি বলি, ওষুধ যেটা আপনার দিতে হবে আপনার বডি সারফেস, আপনার বাচ্চা, অ্যাডাল্ট, বয়স, সব জায়গায় এটা তারতম্য হবে। ধরেন আমি বলি অ্যাডাল্ট, ধরেন বয়স যদি বেশি তখন তো ওই কিডনি কার্যক্ষমতা কমে যায়। সেই ক্ষেত্রে মানে ওষুধের যে মাত্রা সেটা কমিয়ে দিতে হবে। সেটা দুইভাবে কমাইতে পারেন, ওষুধের যে মানে মানে কোয়ান্টিটি সেটা কমাইতে হবে, অথবা পেসিং করে আমরা কমিয়ে দিই। এখন সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কতগুলি ওষুধ আছে অটোমেটিক কিডনির উপরে ক্ষতি করে, যেমন বেদনানাশক ওষুধ। বেদনানাশক ওষুধ আপনার কিডনিতে ক্ষতি করতে পারে। কিডনি ভালো থাকলে করবে না, কিডনি যে দুর্বল থাকে, উইক থাকে, অথবা কোমরবিড কন্ডিশন থাকে, অর্থাৎ আমার বয়স 71, এই বয়সে আপনার কিডনির কার্যক্ষমতা এমনিই কমে যায়। সেই ক্ষেত্রে আপনি ফুল ডোজ আপনাকে অ্যান্টিবায়োটিক বলেন বা বেদনানাশক ওষুধ দেওয়া উচিত না। আর দেওয়ার আগে আপনার কিডনি ফাংশন দেখে দিতে হবে। 2 নম্বর হয় কিছু ওষুধ আছে যেগুলি হাইপারসেন্সিভ রিয়াকশন হয়, অর্থাৎ 1-2টা কুইনোলিন গ্রুপ, আপনি 1-2টা ওষুধ নাম বলতেছি না, ওষুধ খেলেও কিন্তু আপনার কিডনিটা ব্লক হয়ে যায়, অনেক সময় ক্রিয়াটিন বেড়ে যায়। আমি অনেক রুগী এরকম 20-25টা রুগী দেখছি, শুধু 2-3টা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়ে যায়। এটা হাইপারসেন্সিটিভ গ্রুপ আছে, সেই গ্রুপে করে। তৃতীয় হলো যে আপনার কন্ডিশন কি আছে, আপনার লিভারের ডিজিজ আছে কিনা, কিডনির ডিজিজ আছে কিনা, হার্টের ডিজিজ আছে কিনা, সেইগুলির ক্ষেত্রে আপনার ওষুধের পরিমাণ কমিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধের মানে যেটা কিডনির ক্ষতিগ্রস্ত থাকা অবস্থায় অ্যান্টিবায়োটিক বেশি ডোজে দিয়েছি, সেটা কিন্তু আপনার ক্ষতিকারক হয়। উদাহরণ দিলে যদি বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় যে হঠাৎ কিডনি অকেজো, একিআই যেটা বলি, সেটার 40% ডিউ টু ড্রাগস, এবং পার্টিকুলারলি আইসিইউ সেটিং, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে হলো যখন থাকে তার হার্টের রোগ থাকে, কিডনির রোগ থাকে, লিভারের রোগ থাকে, ব্রেইনের রোগ থাকে। এখন প্রত্যেক ডিসিপ্লিনের লোক
তাদের ওষুধগুলি দেয়, ওষুধের পরিমাণও বেশি হয়ে যায় এবং ওষুধ যেটা দিচ্ছি সেটা কিডনি দিয়ে ইউজুয়ালি এগুলি বয়স্ক লোকদেরই বেশি হয়, তখন এটা কিডনি দিয়ে এই যে এক্সক্রিশন ফাংশন কি আছে আমরা দেখি না ফুল ডোজ, এতে দেখা যাচ্ছে কিডনিটা ড্যামেজ হয়। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওষুধ যখন দিব যে কিডনি, আপনি যে একটা কথা বলছেন আপনার কিডনির সম্বন্ধে জেনে নেন আপনার কিডনিটা সুস্থ আছে কিনা, সেটা খুব সিম্পল হইতে আমরা জানতে পারি যে আপনার কিডনির ফাংশনটা দুইটা টেস্ট করি আমরা, একটা হলো এই জায়গাটাতে একটু স্যার জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের কিডনি সুস্থ আছে কিনা সেটার জন্য আমরা কি কি টেস্ট করি? হ্যাঁ সিম্পল, কিডনি সুস্থ আছে কিনা আমরা দুইটা টেস্ট করলেই বুঝতে পারি। কিডনি ফাংশনের কথা বলতেছি, প্রথম হলো ফাংশনের কথা, একটা হলো সেরাম ক্রিয়েটিন লেভেল আর একটা হলো ইজিএফআর। তাহলে সেরাম ক্রিয়েটিন হলো যেমন কিডনি ফাংশন টেস্ট, অনেকেই বলে ইজিএফআরটা কেন করি, ইজিএফআর হলো টার্মটা হলো এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ আপনার ফিল্ট্রেশন কতটুকু হচ্ছে সেইটা দেখে ইনডাইরেক্টলি আমরা তার কার্যক্ষমতা বা ফাংশনটা জানতে পারি। অনেক সময় ক্রিয়েটিন নর্মাল থেকেও ইজিএফআর কমে যায়, সেফ ফর মি, আমার কিন্তু ক্রিয়েটিন নর্মাল থাকতে পারে কিন্তু ইজিএফআরটা আমার যখন 30 বছর বয়স ছিল তার চেয়ে কমে যাবে, এটা রুল। আপনার বয়স থাকতে থাকতে কিডনির কার্যক্ষম কাজে এইজিং প্রসেস, এইজিং কিডনি মানে বয়সের কিডনির কার্যক্ষমতা এমনি কমে যাবে, সেই ক্ষেত্রে আমার ইজিএফআরটা করে ওষুধের মাত্রাটা দিতে হবে। এটা হলো ফাংশন জানলেন। এখন ফাংশন জানার পরে আপনার কী রোগে কিডনিটা, যদি কিডনি ড্যামেজ থাকে কী রোগ হয়েছে সেটা জানতে হবে। তো 5টা রোগ যেটা আমরা বলি, প্রথম এখন হলো ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, তারপর হলো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অথবা রাস্তা ব্লক, দুই দিকে রাস্তা ব্লক আছে, কিডনির দুই দিকে পাথর আছে, অথবা মূত্রনালী শুরু হয়ে গেছে, অথবা পেশাবের রাস্তা শুরু হয়ে গেছে, অথবা ছেলেদের বয়স্ক পোস্টেড বড় হয়েছে। চতুর্থ কারণ একটা রোগ যেটা নেফ্রাইটিস বলি আমরা, গ্লোমেরুলার, অর্থাৎ কিডনির চাকনির প্রদাহ, একটা প্রদাহ হয়ে শরীর থেকে প্রোটিন বেড়ে যায়, ব্লাডে অ্যালবুমিন কমে যাবে এবং শরীরের যে পানিটা ভাস্কুলার কম্পাউন্ডে বেড়ে যায়, তখন কী হবে, মুখে পানি আসবে, পায়ে পানি আসবে, অ্যাডভান্স স্টেজে পেটেও পানি আসবে, সেটা রুগীরা করবে যে পেশাব কমে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে। পঞ্চম যেটা হলো জন্মগত রোগ, এটা আপনি নিজেও জানতে পারবেন না, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, অসংখ্য। সিস্ট সম্বন্ধে একটু বলি, অনেকেই বলেন ডাক্তার সাহেব আমার কিডনিতে সিস্ট কিছু না, সিস্ট হলো একটা আঙ্গুর ফলের মতো, ভিতরে পানি, চারদিকে পর্দা, একটা দুইটা সিস্ট আপনারও থাকতে পারে আমারও থাকতে পারে, এটা নর্মাল। কিন্তু অসংখ্য সিস্ট থাকে, একটা কিডনিতে 20টা, ইউজুয়ালি বাইলেটারাল, দুই দিকে একসাথেই হয়, 20টা 25টা 30টা সিস্ট আছে। সিস্ট এত আছে যে কিডনি ফাংশন করে না, সেটা কিন্তু ধরা পড়ে সেকেন্ড থার্ড ডিগ্রি, অর্থাৎ 20-30 বছর বয়সে উপসর্গগুলি ধরা পড়ে, অথবা হঠাৎ করে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করতে গেছেন, দেখেন যে আপনার বাইলেটারাল সিস্টিক ডিজিজ, সেই ক্ষেত্রে আপনার ওইটা কিন্তু একটু, এবং সিস্ট থাকলে যেটা হয় যখন বয়স বেড়ে যায় উচ্চ রক্তচাপ হয়, ইনফেকশন হয়, রক্তের সাথে পেশাবের সাথে রক্ত যাবে, পাথর তৈরি হয়। এবং একটা রুল হলো যদি একটা জন্মগত রোগ থাকে তার সাথে আরও জন্মগত রোগ থাকে, এর সাথে লিভারও থাকতে পারে, ব্রেনের ভিতরে একটা জন্মগত রোগ থাকে, এই সবগুলি মিলে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। কাজে একটা জন্মগত থাকলে ইউ সার্চ ফর আদার কনজেনিটাল ডিজিজ। তো এছাড়াও আমরা যে একটু আগে যেটা আলাপ করলেন যে আমরা নিজেরাও কিন্তু কিডনি ড্যামেজ করি। কিভাবে? এই যে অনেক সময় কিডনি ভালো রাখার জন্য অনেকে আয়ুর্বেদিক ওষুধ খায়, তারপর বিভিন্ন অনেক রকমের বাইরের থেকে ওষুধ, সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। তৃতীয় হলো যে আমরা যে বেদনানাশক ওষুধ খাই, সেটা খুব ডেঞ্জারাস জিনিস। আমি আমার জানি না কিডনি কী অবস্থা, সেই ক্ষেত্রে আমি বেদনানাশক ওষুধ যেটা দিব সেটা কিডনিকে ড্যামেজ করে। এবং সেটার ভিতরে যারা বয়স্ক লোক, বাতের ব্যথা আছে, তারা ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ আনে, খায়, ভালো হয়ে যায়, তারা মনে করে খেতে খেতে 2-3 বছর পরে ওনার কিডনি যে ড্যামেজ হচ্ছে সেটা জানে না। আমাদের কাছে যখন আসে তখন তার প্রেশার বেশি, কিডনির ক্রিয়েটিন বেশি, তারপরে বমি বমি হচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, আমরা তখন ব্লাড প্রেশার বেশি পাই, ক্রিয়েটিন বেশি পাই, এরকম করেও ল্যান্ড করে। অনেকে তার জানেও না যে তার ব্লাড প্রেশার আছে। এখানে স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যথানাশক ওষুধগুলো, সেগুলো আসলে আমাদের কিভাবে খাওয়া উচিত যাতে করে আমাদের কিডনিটা ভালো থাকে, বা এই জায়গাটাতে আসলে আমরা কি করতে পারি? আচ্ছা, বেদনানাশক ওষুধ যেটা আমরা বলি যে আপনার যদি কিডনি ড্যামেজ থাকে এটা পারতপক্ষে অ্যাভয়েড করা ভালো। এখন এক্সট্রিম পেইন হচ্ছে,
সেই ক্ষেত্রে আপনি দিলেও খুব পরিমিত দিতে হবে, ডোজ কমাইতে হবে। আনুষঙ্গিক ব্যথা কমানোর যে ওষুধগুলি সেগুলি দিলে ভালো, যেমন প্যারাসিটামল খেলে তো কিডনির কোনো অসুবিধা হবে না, লিভারে ক্ষতি করে, কিডনিতে সমস্যা করে না। অনেক সময় আমরা পেইন রিলিফের জন্য আদার ওষুধ যেটা আছে সেটা দিয়ে থাকি। এখন অনেক সময় স্যার যারা ব্যথানাশক ওষুধগুলো খান ওভার দ্য কাউন্টারে, বেশিরভাগই আমাদের দেশে যে প্র্যাকটিসটা, সেই জায়গায় দেখা যায় তারা জানে না যে তাদের কিডনির কোনো একটা সমস্যা আছে। তখন আসলে কি চিন্তা ভাবনা করে আসলে খাওয়া উচিত বা কি করা উচিত? আমাদের বাই রুল কোনো প্রেসক্রিপশন ছাড়া বেদনাশক ফার্মেসি দেওয়ার কথা না, কিন্তু আমরা এটাও যেমন সত্য, গ্রামের লোক হয়তো তার এত অ্যাবিলিটি নাই ডাক্তারের কাছে, তো কিন্তু তাদের এই ধারণা থাকা উচিত যে আমি যখন বেদনার ওষুধ খাচ্ছি, হয়তো একদিন খেলেন 5 দিন খেলেন, এরপরে আপনি কিডনিটা দেখে নেন, পয়সা তো বেশি লাগে না, এটা 200-300 টাকা হলে আপনি কিডনির ফাংশন টেস্টটা করে নিতে পারেন। আর এখন যে ফ্যাসিলিটি আছে উপজেলা এবং ইয়ের ভিতরে কিন্তু আপনি কিডনি ফাংশন করা যায়, আপনি করে নিতে পারেন। আরেকটা জিনিস হলো যে আপনি যখন আপনার এরকম বয়স হয় তাদের 5টা-6টা জিনিস তো আপনি জানতে পারেন। আপনার ব্লাড প্রেশার আছে কিনা আপনি প্রেশার দেখলেন, ডায়াবেটিস আছে কিনা একটা ফিঙ্গার টিপস করে আপনি ডায়াবেটিস দেখতে পারলেন, আপনার আলট্রাসোনোগ্রাম করে আপনার কিডনির পলিসিস্টিক কিডনি আছে কিনা, পাথর আছে কিনা জানতে পারলেন, একটা প্লেন এক্সরে করলে পাথর দেখা যায়। এই তো কতগুলি কথা মানে প্রশ্ন জিনিস। আর হলো নেফ্রাইটিস থাকলে তো আপনার শরীর ফুলে যাবে, ইউরিনটা টেস্ট করলে ইউরিনে প্রোটিন যাবে। সিম্পল, সিম্পল যদি আপনি করেন তাহলে আপনার সম্বন্ধে জানলে তখন এই সচেতনটা, আমরা তো যে বিভিন্ন ওয়ার্ল্ড কিডনি ডে সামনে আসতেছে, আমরা মানুষকে সচেতন করতে চাই, অর্থাৎ আপনি নিজের কিডনির সম্বন্ধে আপনি নিজে জানেন, ভেরি সিম্পল ওয়েতে আপনি জানতে পারেন। সেখানে স্যার একটা প্রশ্ন, এই জায়গাতে যেহেতু আমরা ড্রাগ রেজিস্ট্যান্স এবং এই ড্রাগ ওভারডোজ নিয়ে কথা বলছিলাম, যে দেখা যায় যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী বা ঢাকার বাইরে যেসব ফার্মেসিগুলো আছে সেখানে আসলে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাওয়ার ব্যাপারটা খুবই কম, ঢাকাতেই হয় না। তো ফার্মেসিতে যারা কাজ করেন তাদের জন্য স্যার আপনার কোনো সাজেশন আছে কিনা? ফার্মেসিতে যারা কাজ করেন তাদের তো একদম এটা হলো যে আপনাদের গভর্নমেন্ট রুলই আছে যে তারা কোনো উইদাউট প্রেসক্রিপশন ওষুধ দিবে না। এখন হয়তো আপনি প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন বা একটু ব্যথার ওষুধ যেটা ওই যে স্মুথ এটা দিতে পারেন, কিন্তু উইদাউট প্রেসক্রিপশন দে শুড নট গিভ। এবং যখনই প্রেসক্রিপশন থাকবে, যখন একটা এমবিবিএস ডাক্তার বা যারাই আছে তারা কিন্তু এইটুক সচেতন আছে যে আমি যখন রুগীটার ওষুধ দিচ্ছি আমি তার রুগীটার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, কিডনির রোগ আছে কিনা এটা জেনে দেয়, এটা সবাই সচেতন। এবং তাদেরও আমি বলবো যে আপনারা অহরহ এটা করবেন না, এটা করলে আপনি কী ক্ষতিটা হয়, আপনি শুধু ওনারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, একটা বুকের ইনফেকশন যে কোনো জায়গায় একবার দিল, ওই রুগীটা যখন আবার ভালো হলো ওই অ্যান্টিবায়োটিক্সটা আবার খাবে, তাই খাওয়ার পরে কী হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে। এবং যেটা আমি আপনার সাথে একটু আগে আলাপ করতেছিলাম, বাংলাদেশে, শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের 60-70% ড্রাগ রেজিস্ট্যান্স, অর্থাৎ যেই অ্যান্টিবায়োটিক ইউজ করছেন কাজ করে না। কি রেজিস্ট্যান্স মানে, ওটা তখন ওই কমন অ্যান্টিবায়োটিক্স যেটা আমরা ইউজ করি, যেমন কুইনোলিন গ্রুপ খুবই ইউজ করি আমরা, তারপরে সিপ্রোফ্লক্সিন গ্রুপ, এটা অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ যেটা আমরা ইউজ করতেছি, এই দুইটা গ্রুপের যে 50-60% তাহলে আপনি অ্যান্টিবায়োটিক্স থাকে কি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যখন মানুষ খুব মুমূর্ষু অবস্থায় থাকে এবং তার মানে অ্যান্টিবায়োটিক্স দিয়ে না হলে অ্যান্টিবায়োটিক্স না দিলে ব্লাডের জীবাণুগুলি ব্লাডে ছড়ে গেলে সেপ্টিসেমিয়া, রোগী মারা যাবে। সেই ক্ষেত্রে যখন দেখা যায়, যত কালচার করার পরে দেখা যায় যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টু দিস ব্যাকটেরিয়া, এই জীবাণুর ক্ষেত্রে কোনো 1-2টা আপনার অ্যান্টিবায়োটিক, সেটা আইভি রুটে দিতে হবে, এক্সপেন্সিভ, খুবই মানে এক্সপেন্সিভ, ভেইনের ভিতরে দিতে হবে। এই জিনিসটা তো আমরা তৈরি করতেছি হলো। আরেকটা মজার জিনিস হলো, ধরুন আমি একটা পেশেন্টে একটা ইউটিআইতে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা কী করে, ওই উপসর্গ যখন হয় আবার ওই অ্যান্টিবায়োটিকটা নিজে খায়, 2-3 বার খাওয়ার পরে যখন আর ভালো হয় না তখন আমাদের কাছে আসলো। আমরা তখন যখন কালচার করে আমরা যখন দেখি যে তার অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স বা অলমোস্ট সব অ্যান্টিবায়োটিক্স, এই ক্ষেত্রে হলো আমাদের প্রবলেমটা। কিডনি রোগীদের স্যার একটা প্রশ্ন খুব কমন থাকে যে আমার একবার কিডনি রোগ হয়ে গেছে, কিন্তু সেটা কি আবার আগের অবস্থায় ফেরত যাবে কিনা, কিডনিকে কি আমি আবার ভালো অবস্থায় নিয়ে যেতে পারি কিনা? কিডনি রোগ বলতে তো অনেক কিছু বোঝায়, যেমন আপনার পেশাবে ইনফেকশন, এটা তো কিডনি নষ্ট হয় নাই, এটা ইনফেকশন আছে, ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করে দিলেন। তবে পেশাবের ইনফেকশন যেটা একটু বলি, ইনফেকশন বারে রিকারেন্ট হয়, রিকারেন্ট হওয়ার কারণ আছে। কারণ হলো আপনি প্রথমবার যেটা করছেন অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্রোপ্রিয়েট দেন নাই, দ্বিতীয় হলো আপনি কমপ্লিকেটেড ইউটি আছে, অর্থাৎ ইউটিআইটা মানে কি, কিডনি, ইউরেটার, ব্লাডার
অ্যান্ড মানে তারপরে পেশাব রাস্তা, এই রাস্তাটার ভিতরে যদি ইনফেকশন হয় তার ইউটিআই বলা হয়। এবং এটার একটা মজার জিনিস হলো এর পেশাবের রাস্তাটা হলো নিচের দিকে, উপর দিকে বন্ধ। তা এখন এই ইনফেকশনটা যদি বারে বারে হয়, রিকারেন্ট হয়, তাহলে ধরে নিতে হবে কিছু একটা প্রবলেম আছে। সেটা কি? সেটা বলে কমপ্লিকেটেড, অর্থাৎ আপনি যে জীবাণুটা মারতেছেন সেটা আবার হচ্ছে। কেন হচ্ছে? তার ডায়াবেটিস আছে কিনা একটা, নাম্বার ওয়ান। রাস্তা ব্লক আছে কিনা, অর্থাৎ পাথর আছে কিনা, বা পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, অথবা রাস্তা সরু কিনা, অথবা ছেলেদের প্রোস্টেট বড় কিনা, যে কোনো একটা, অথবা পেশাবের রাস্তা সরু কিনা, এইসব যদি থাকে, এগুলি যদি আপনি রিমুভ না করেন তো বারে বারে হবে। ডায়াবেটিস কন্ট্রোল হলে বারবার হবে। সো এই কমপ্লিকেটেড ইউটের কারণগুলি দেখতে হবে। তারপরে কিছু প্রোফাইলেকটিক আমরা বলে থাকি যে ইউটের ব্যাপারে, যে আপনি পানি বেশি খাবেন, পেশাব আটকে রাখবেন না, প্রাইভেট পার্টটা ভালো করে ধুবেন। তারপরে আপনার আরেকটা জিনিস হলো এই যে ইউটের জীবাণুটা কিন্তু বাইরের থেকে আসে না, আপনার পায়ুনালির থেকে পেশাবের রাস্তায় যায়। তো কাজেই পেশাবের রাস্তা পায়ুনালির থেকে ফ্লাশ যখন করবেন, পিছনের থেকে সামনে দিবেন না, সামনের থেকে পিছনে যাবেন। স্যানিটারি টাওয়েলটা ভালো ইউজ করবেন। এই প্রোফাইল একটি মেজার করতে হবে এবং আপনার হাইজিনটা মেইনটেইন করতে হবে। এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যেটা আপনি বললেন রিকার হচ্ছে কিনা, আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। যে কোনো জিনিসই হলো এখন একটা স্তর আছে। তো এখন আপনার ডায়াবেটিস থেকে কিডনির যদি ধীরে ধীরে কিডনি ড্যামেজ হচ্ছে, সেই ক্ষেত্রে একরকম। কিছু কিছু রোগ আছে যেটা আপনি বলতে চাচ্ছেন ভালো, যে হঠাৎ করে কিডনি অকেজো হয়ে যাওয়া, অর্থাৎ আপনার কিডনিটা যে কোনো কারণে ওষুধের দ্বারা হইতে পারে, অথবা ডায়রিয়া, ভমিটিং হইয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস হইয়া, আগে বেশি হইতো এটা যে প্রেশার কমে যেত, ক্রিয়েটিন বেড়ে। এখন কিন্তু এটা হয় না, বাচ্চাদের হইতে পারে, অ্যাডাল্ট। এখন কমন যে একে হয় সেটার কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে ফ্র্যাকচার হয়ে ব্লিডিং হচ্ছে। একটা হলো গাইনির প্রবলেম আছে, যেমন পোস্টপার্টাম হেমোরেজ, সেপটিক অ্যাবর্শন, সেইটাতে। অথবা আইসিইউতে আমি একটু আগে বললাম মাল্টিপল অর্গান ড্যামেজ, দেন অ্যান্টিবায়োটিক। সেই ক্ষেত্রে যেটা হয় সেইগুলি কিন্তু রিভার্সিবিলিটি অফ কিডনি ফাংশন ইজ ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ এই যে আগের যেগুলি করলাম সেগুলি করা যায়, প্রোভাইডেড ইউ ট্রিট ইট আর্লিয়ার। সাপোজ একটা উদাহরণ দেন, আপনি ডায়াবেটিস, এই উদাহরণটাতে আসবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিয়ে এসে আমরা আলোচনা আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক প্রশ্ন, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার ফেসলা হয়েছিল, আমি অনেক টেস্ট করেছি, আলট্রা করেছি, এবং ওই ফেসলাটা সবগুলো কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায় না। কথা বুঝছেন? এখন ফেসলার ওই জন্য আমি ফেসলা পলিসির জন্য কি খাবো, ডাক্তার সাথে পরামর্শ নিতে হয় আর কি। আপনার প্রশ্নটা তো আমরা বুঝতে পারলাম না ভাই। আমার বয়স 33, হ্যাঁ, কোনো ডায়াবেটিস নাই, ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে। এখন ফেসলা বড় আছে, এটা নিয়ে বারবার পেশাব হয়, ঘন ঘন পেশাব। ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘন ঘন প্রস্রাব। আপনার যে বয়সটা বললো কত, এনিহাও আপনার এই ছেলেদের ঘন ঘন 33। হ্যাঁ, ঘন ঘন পেশাব হওয়ার কারণ হলো পেশাবে ইনফেকশন এই বয়সে ছেলেদের পার্টিকুলারলি। সেটা মেইনলি এই বয়সে প্রোস্টেট বড় হয় না, কিন্তু প্রোস্টেটের জন্য হতে পারে, অথবা এই বয়সে প্রোস্টেটে ইনফেকশন হতে পারে। ইউরিনারি ইনফেকশনের ভিতরে পার্টটা হল প্রোস্টেটাইটিস। সেই ক্ষেত্রে আপনি ইউরিনটা টেস্ট করতে হবে, ইউরিনে পার্সেল আরবিসি আছে কিনা, এবং ইউরিন কালচারটা করতে হবে। কইরা যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, কইরা দেখতে হবে প্রোস্টেট বড় কিনা, রাস্তা ব্লক আছে কিনা, এবং রাস্তা ব্লক থাকলে সেটা খুলে দেবে। সো আপনি একটা ইউরিন টেস্ট করেন, একটা আলট্রাসোনোগ্রাম করেন, তারপরে আপনার চিকিৎসা করতে হবে। দর্শক অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। স্যার আরেকটা প্রশ্নতে চলে যাচ্ছে, আমাদের আগের আলোচনাটা থেকে আমরা এই জায়গাতে আসি যে ডায়াবেটিস হয়েছে, এবং যাদের ডায়াবেটিস হয় তারা অনেক নিজেরা অনেক সময় জানেন যে তাদের পরবর্তীতে এক সময় কিডনির সমস্যাও হতে পারে। তো এই ডায়াবেটিস রোগীদের আসলে কখন কিডনির বিষয়ে সচেতন হওয়া উচিত? প্রথম হলো ডায়াবেটিস ইজ আমাদের দেশের এই সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজের মেইন কারণ ডায়াবেটিস। মানে 100টা রোগী যদি ডায়ালিসিস যায়, তার 50 থেকে 60টা রোগী ডায়াবেটিসের কারণে। তাহলে ইজ মোর ইম্পর্টেন্ট ডায়াবেটিস ইপিডেমিক ফর্মে আমাদের দেশে। এখন ডায়াবেটিস হইলে যে কিডনি ইনভলভ হয়েছে সেটা তা না। ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল রাখেন, ঠিক আছে, কন্ট্রোল কীভাবে রাখতে পারেন? একটা হলো অনেকেই ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড ড্রাগস।
প্রথম হলো আপনার ডায়েটটা ঠিক রাখতে হবে, তারপর আপনি একটু কায়িক পরিশ্রম করতে হবে, ওষুধ লাগলে ওষুধ দিবে। যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার কিডনির ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমে যায়। এমনি দেখা গেছে থিওরিটিক্যালি যারা 100টা রোগীর ডায়াবেটিস থাকলে সবারই কিডনির সমস্যা হয় না। কিডনির সমস্যা মানে আমি সিকেডি বলি, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কমে যায় কিনা, সেটা দেখা যায় 40 থেকে 50% কিডনির ড্যামেজের দিকে যায়, সেইটারে আমরা প্রোগ্রেশন বলি। এইটুকু হয়তো মিনিমাম ডায়াবেটিস ধরার পরে 5 থেকে 6 বছর। তো প্রথম যে কিডনিতে ড্যামেজ হচ্ছে কিনা এটা কীভাবে বুঝবো? এর প্রথম হলো অ্যালবুমিন, মাইক্রো অ্যালবুমিনে যাবেন, অর্থাৎ ইউরিন ফর মাইক্রোওয়েল পরীক্ষা করবেন। মাইক্রোওয়েলে গেলেই বুঝতে হবে যে কিডনিতে এফেক্ট করছে, এবং সেই ক্ষেত্রে যেটা হবে তখন তার ব্লাড প্রেশারটা বাড়ে। সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এই মাইক্রোওয়েল যেটা আছে এটার এগেনস্টে ওষুধ আছে, আমরা এস ইনহিবিটার এআরবি দিয়ে রিভার্সেবল করতে পারি, প্লাস ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি, সাথে যদি ব্লাড প্রেশার থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি যদি, তাইলে কিন্তু এটা প্রোগ্রেশন। যদি প্রোগ্রেশন আপনি না থামান তাইলে এটা থার্ড স্টেজে চলে গেল, তখন আপনার ব্লাড প্রেশার বাড়বে, সাথে সাথে প্রোটিন লিকও বাড়বে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিডনি ড্যামেজ হবে, এবং ড্যামেজ হয়ে তখন ক্রিয়েটিন বেড়ে যাবে, এবং ডায়ালিসিসের সিচুয়েশনটা তখন ধীরে ধীরে একটা ডায়াবেটিস রোগীর থেকে এই এন্ড স্টেজ ডায়ালিসিস গেতে ন্যাচারাল হিস্ট্রি যেটা বলে 30 থেকে 40 বছর লাগবে। তো কাজেই ভয় পাওয়ার কিছু নাই যদি ধরতে পারেন চিকিৎসা সঠিকভাবে। এখন দর্শকের প্রশ্ন হলো, এই জায়গাটাতে আমরা আবার আসবো যে মানে ডায়ালিসিসের বিষয়টাতে যাদের লাগছে তাদের জন্য কি করা যেতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নেব স্যার, বিরতির পরে এসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম কিডনি সুরক্ষা নিয়ে। স্যার, যাওয়ার আগে একটা কথা ছিল যে একদম এন্ড স্টেজে যখন চলে যায় কিডনির সমস্যাগুলো, আমরা ডায়ালিসিসের কথা বলে থাকি, ঠিক কখন আসলে ডায়ালিসিসটা শুরু করা উচিত? অ্যাকচুয়ালি কিডনির যে ক্রনিক কিডনি ডিজিজ কতগুলি স্তর আছে। যখন 90% কিডনি ড্যামেজ থাকে, অর্থাৎ ওষুধের দ্বারা তাকে চিকিৎসা করে বাঁচিয়ে রাখা যাবে না, তখনই ডায়ালিসিসের কোশ্চেন। ডায়ালিসিস কিছু না, কিডনির যে ফাংশনটা এটা আর্টিফিশিয়ালি করানো। সেটা দুই ভাগে হয়, একটা রক্তের ডায়ালিসিস হেমোডায়ালিসিস বলি, আরেকটা হলো পেট পটে করে পানি দিয়ে ডায়ালিসিস। সেই দুইটা ভাগে করে আমরা কিডনির যে কার্যক্ষমতা আর্টিফিশিয়ালি করে নিই, এটাকেই ডায়ালিসিস বলে। এখন এই ডায়ালিসিস হেমোডায়ালিসিস একটা বলি, আরেকটা হলো পেটের ডায়ালিসিস। এখন পেটের যে ডায়ালিসিস সেটারে দুই ভাগে করা হয়, হঠাৎ করে একবার করা হয়, অথবা যেটাকে আমরা হোম ডায়ালিসিস বলি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। অর্থাৎ আমি বাসার ভিতরে বসে বসে ওই ব্যাগ দিয়ে পেটের ভিতরে পানি ঢুকাবো, পানিটা বের করে দিব। এই যে এর ফলে হয় কি, পেটের ওই ব্লাড ভেসেলের সাথে ওই পেটের পানির সাথে করে খারাপ জিনিসগুলি বের হয়ে যাবে। এইভাবে আমরা যেটা বলি, দর্শকদের সুবিধার জন্য বললাম, এটাকে সিএপিডি বলে, এটাকেই হোম ডায়ালিসিস বলে। এবং এইটাই ওয়ার্ল্ডের ভিতরে এখন হোম ডায়ালিসিস বা সিএপিডি হলো অ্যাডভোকেট করা হয়। কেননা এই হেমোডায়ালিসিসের ভিতরে হলো সেন্টার যেতে হবে, মেশিন লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, ব্লাড ভেসেল মানে ব্লাডের ভিতরে ঢুকতে হবে, ওগুলি কিছুই করা হয় না। এই সিএপিডিতেও ক্যাথেটার একটা ঢুকে রাখবে পার্মানেন্ট, পানি ঢুকবে আসবে, বাসায় ট্রেনিং দিয়ে দিলে বাসায় করতে পারে, এটাকেই বলা হয় হোম ডায়ালিসিস। স্যার, কিডনি ভালো রাখতে আমরা কথা বলেছিলাম যে ব্যথানাশক ওষুধগুলোকে আমরা যাতে অ্যাভয়েড করি, এবং সেই সাথে এই যে শীতকালে পানিটা ভালো করে খাই যাতে ইউরিনারি ইনফেকশনটা না হয় বা কোনো ধরনের কোনো ইনফেকশনগুলো না হয়। আর কোন কোন মেজারমেন্টগুলো আমাদের কিডনি সুরক্ষার জন্য নেওয়া উচিত? এটা আমরা বলি গোল্ডেন রুল। প্রথম কথা হলো যে কারণে কিডনি ড্যামেজ, গোল্ডেন রুল, হ্যাঁ, সেইগুলি প্রথম হলো ডায়াবেটিস। একটু আগে বলছি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? এটা কায়িক পরিশ্রম, ডায়েট, ড্রাগস অর ইনসুলিন। নাম্বার 2, উচ্চ রক্তচাপ। আমরা আমাদের রক্তচাপটা আমরা 60% লোক জানি না আমাদের উচ্চ রক্তচাপ আছে। আবার যারা জানি তারা টার্গেট ব্লাড প্রেশার যেটা রাখার কথা সেটা আমরা ইরেগুলার ওষুধ খাই, তাহলে প্রেশার কন্ট্রোল রাখবে। 3 নম্বর, নেফ্রাইটিস যদি থাকে কিডনির চাকনির, সেটা যদি আর্লি স্টেজে ধরতে পারি, অনেক সময় গলায় ব্যথা, বাচ্চাদের খোঁজ প্রস্রাব থেকে অ্যাকুট কিডনি ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা এই দুইটা ইনফেকশনটা কন্ট্রোল করি তাহলে নেফ্রাইটিস হবে না। আগে খুব কমন ছিল, এখন এটা। চতুর্থ যেটা বললাম যে অবস্ট্রাকশন, পাথর যদি থাকে কিডনি, পাথরটা সরিয়ে ফেলতে হবে। রাস্তা ব্লক থাকলে কিডনি ড্যামেজ হবে, যদি রাস্তা সরু থাকে খুলে দিতে হবে, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে ছেলেদের, সেটা বড় করে দিতে হবে, তো রাস্তাটা খুলে দিতে হবে। তারপরে যেটা হলো যে জন্মগত রোগ,
সেটা আমরা যতটুকু পারি, সে অনেক রোগ আছে সেটা। পঞ্চম কারণ যেটা বললাম, ওষুধ খাওয়ার সময় আমাদের সতর্ক থাকতে হবে, পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় এবং বেদনাশক খাওয়ার সময়। তারপরে যেটা আমরা বলি, কায়িক পরিশ্রম করতে হবে, ধূমপান নিষেধ এবং মদ্যপান থেকে নিষেধ থাকতে হবে, এবং যেটা আমরা বলি যে খাবার কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুস্থ লোকের খাবার এবং কিডনি রোগের খাবার খুবই গুরুত্বপূর্ণ। খাবারটা হলো আমরা যেটা বলি হেলদি ডায়েট খেতে হবে, এবং সেটা দরকার হলে আপনি ডায়েটিশিয়ানের সাথে আলাপ করেন অথবা নেফ্রোলজির সাথে আলাপ করে আপনি খাদ্য তালিকাটা নির্ণয় করতে হবে। আর ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়া যাবে না, মানে ফার্মেসির থেকে ওষুধ কিনা ওষুধ খাওয়া, দ্যাট ইজ দ্য বেস্ট। খাবারের কথাটা যেহেতু চলে আসলো, আমরা কিন্তু কিডনি নিউট্রিশনটা নিয়ে সবসময় আপনার সাথে কথা বলি। আজকেও বলবো যে কোন কোন খাবারগুলো কিডনির রোগীদের জন্য আসলে অ্যাভয়েড করা উচিত, বা কোন কোন খাবারগুলো খেলে তাদের জন্য আচ্ছা, আমি বেসিক্যালি বলি যে আমরা তো 5 রকমের খাবার খাই, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ড্রাগস, মিনারেলস, ওয়াটার। ওয়াটার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। প্রোটিন জাতীয় খাবারটা আমরা যদি কিডনি ড্যামেজ থাকে, নট কিডনি যদি ড্যামেজ কার্যক্রম কম থাকে, ওটা রেস্ট্রিকশন করে দিই। রেস্ট্রিকশন করে 30 গ্রাম প্রোটিন দেয়, ফার্স্ট ক্লাস প্রোটিন এটা খেতে হবে। আর কার্বোহাইড্রেট, ফ্যাট পরিমিত খেতে হবে, পানি পরিমিত খেতে হবে, সাথে ভিটামিন খেতে হবে। কিডনির রোগ থাকলে, যদি কিডনি ড্যামেজ থাকে, সেই সাথে রক্তশূন্যতা থাকে, এবং রক্তশূন্যতার জন্য কিডনি ড্যামেজ থাকলে শুধু আয়রন সাপ্লিমেন্টলে হবে না, এই রক্ত তৈরি করার জন্য, স্টিমুলেটেড করার জন্য আমরা অনেক সময় ইনজেকশন ইউজ করি। এখন কিন্তু সুখবর দর্শকদের জন্য, আমরা আবার ট্যাবলেটও পাচ্ছি টু স্টিমুলেট। খাবারটা যদি স্যার একটু বলেন যে কোন কোন খাবারগুলো আসলে খাওয়া উচিত বা কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত? খাবারগুলো প্রোটিনের ভিতরে রেস্ট্রিকশন করে। প্রোটিনের ভিতরে আমরা কি আছে, প্রোটিনের ভিতরে মাছ, মাংস, ডাল, ডিম, দুধ, দিস আর প্রোটিন, এটাকে রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে। আর যেগুলি খাবার যদি পটাশিয়াম বেশি থাকে, তাহলে পটাশিয়াম কন্টেনিং ডায়েটটা বন্ধ করতে হবে। পটাশিয়াম অনেকে স্যার রেস্ট্রিকশন বলতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেটা কি ঠিক কিনা? না, প্রোটিন পুরো, আরে আপনার বডিটা তো ইটস সেল ইজ প্রোটিন। আপনি যদি একদম প্রোটিন বন্ধ করে দেন বা বেশি রেস্ট্রিকশন করেন, তাহলে 6 মাস 1 বছর পর দুর্বল হয়ে যাবেন। শুধু প্রোটিনের সেল না, এই যে বডির যে এনজাইম, হরমোন, সেগুলি তো প্রোটিন। তো এগুলি রেস্ট্রিকশন করে দিলে তো আপনি অ্যাবজর্পশন হবে না, আপনার বডির দিন দিন আপনি ম্যালনিউট্রিশনে ভুগবেন। সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন যেমন করতে হবে, আবার বেশি রেস্ট্রিকশন করলে আপনি দুর্বল হয়ে যাবেন, ম্যালনিউট্রিশনে ভুগবেন, সেটাও একটা দেখতে হবে। তারপরে যেটা বললাম মিনারেলস আর ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। সোডিয়াম যেমন বেশি দিলে ব্লাড প্রেশার করে, সোডিয়াম কমে কিনলে কিন্তু আপনার আরও ক্ষতি। আপনার যদি সোডিয়াম 140 থেকে 110-15 যায়, আপনি ড্রাউজি ফিল করবেন, অজ্ঞান হয়ে যাবেন। কাজেই সোডিয়াম, অনেকেই মনে করে যে এটা একদম লবণ, সব বন্ধ। আপনি লবণ বন্ধ করছেন, পেশাবের ওষুধ খাচ্ছেন, পেশাব দিয়ে লবণ বেড়ে যাচ্ছে, সোডিয়াম বেড়ে যাচ্ছে, আপনি ড্রাউজি ফিল করলেন। এবং এরকম হয় আমাদের কাছে, তারা অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, এবং এই রুগীরা সোডিয়াম কমে যাওয়ার জন্য সাইকিয়াট্রির কাছেও যেতে পারে বা নিউরোলজির কাছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার। বাট ইউ মাস্ট নো ইলেকট্রোলাইট, এবং ইলেকট্রোলাইট যদি করেন, এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই 3টা জানতে পারেন। আর পটাশিয়াম হলো যদি কিডনি কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ কিডনি ইউরিন আউটপুট কমতেছে না, তখন মেইন পটাশিয়াম কিডনি দিয়ে বাইরে। সেই ক্ষেত্রে পটাশিয়াম যদি কিডনি ফেলিওরে যদি পটাশিয়াম হয়, বেড়ে যায়, তখন পটাশিয়াম ডায়েট রেস্ট্রিকশন করতে হবে। কিডনি ইউরিন আউটপুট ভালো, ইউজুয়ালি পটাশিয়াম কমে না। সেই ক্ষেত্রে পটাশিয়াম জনিত পটাশিয়াম কোথায় আছে? যত ফল আছে, ফলের রসে পটাশিয়াম আছে, কিছু শাকসবজিতে ফল বেশি থাকে, পটাশিয়াম বেশি থাকে, সেগুলি আমরা রেস্ট্রিকশন করি। অনেকে মনে করেন কিডনি ক্রিয়াটিন 2-3 আমাদের সবজিগুলি সিদ্ধ করে পানি ফালিয়ে দিতে বলে, না, সেটা না। যদি পটাশিয়াম বেশি থাকে, যদি আপনি স্টেজ 4-5-এ থাকেন, তখন আপনি এই কাজ করেন। নাহলে ওনারা বলেন, স্যার শুনছি আমরা সবজি সিদ্ধ করে পানি ফালিয়ে দিতে হবে। কেন সবজি সিদ্ধ করে পানি ফালাই? পটাশিয়ামটা বাইর করে। সেটা হলো স্টেজ 4-5, যখন কিডনি 80-90 ড্যামেজ থাকবে, সেই ক্ষেত্রে করবেন। প্লাস আপনি ইউরিন আউটপুট কমে যাবে, সেই ক্ষেত্রে আপনি করতে হবে। একজন দর্শক আছেন, আমাদের সাথে আমরা ফোনটা নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাহবুব, আমার বয়স 54। তো আমি ESRD পেশেন্ট, আমার জিএফআর আসলে 15। হ্যাঁ, 15। তো আমি আইজিএ নেফ্রোপ্যাথির পেশেন্ট আর কি। তো আমি বিপিটা কন্ট্রোল করতে পারতেছি না। আগে বিপি কন্ট্রোলই থাকতো। তো বিভিন্ন আমি ডোসাটেন পটাশিয়াম খেতাম, সিডলিডিপিন খেতাম,
তো এখন আমাকে প্রাজোপ্রেস ইয়ার 5 দিনে 3টা খাচ্ছি, সিলনিডিপিন 10 দিনে 2টা খাচ্ছি, কিন্তু এতে করে অ্যাঙ্কেল ইডিমাটা মানে অ্যাঙ্কেলে বেশ হচ্ছে আর কি, খুলে যাচ্ছে। তো পরে ডোসার্জেন পটাশিয়াম দীর্ঘদিন খেয়েছি, কিন্তু খেলে পটাশিয়াম লেভেলটা আমার অনেক বেড়ে যায়। আমি আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। যখন কিডনি ড্যামেজ হবে ওনার 15% মানে 100 ভাগের ভিতরে 15 ভাগ কিডনি, আপনি এই স্টেজে এখনো আপনার ডায়ালিসিস লাগবে না, কিন্তু আপনার খুব কেয়ারফুল থাকতে হবে। সিগডি স্টেজ 15 নিচে আসলাম স্টেজ 5 বলি, স্টেজ 4 আর 5 এর মাঝে প্রেসার কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা, যেটা হলো আপনি 3টা খাচ্ছেন, একটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছেন, একটা ভ্যাসোডাইলেটর খাচ্ছেন, আরেকটা হলো কি জানো রিসিপ্টার ব্লকার খাচ্ছেন। হ্যাঁ, এই 3টাই হলো গ্রুপ আমি বলি। সেই ক্ষেত্রে আপনার ওসার্টিল যদি না খেতেন, ওই গ্রুপের লিসেন্ট যে ড্রাগ আছে দিতে হবে, ভ্যাসোডাইলেটর প্রেজোপ্রেস দিতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মডার্ন যে ক্যালসিয়াম চ্যানেল ওগুলো পানি আনে না সেটা দিতে হবে। 3টা দিছেন, আরেকটা গ্রুপের ড্রাগ দিতে হবে, দিয়ে আর যদি শরীরে ফোলা থাকে একটু ডায়াবেটিক দিয়ে করো। কিডনি রোগের যখন এন্ড-স্টেজ রেনাল থাকবে, কিছু রোগের আছে ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার। ইট ইজ উনি একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল যে এটা। সো আপনি 3টা গ্রুপের ড্রাগ খাচ্ছেন, দরকার হলে আরেক গ্রুপের ড্রাগ আছে বেটা ব্লকারও দেওয়া যাবে, এবং সাথে একটু ডায়াবেটিক্স দিতে হবে জানি শরীর থেকে পানিটা বের করে। এবং কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনি করেন, আপনার লাইন অফ ট্রিটমেন্ট ঠিক আছে। স্যার, আমরা যেহেতু শেষ পর্যায়ে আছে এবং শীতকাল কিন্তু আবারও আসছে, এবং মাঝখানে গরম পড়েছিল, আবার শীতকালটা, তো এই সময়টাতে আমরা সুস্থ থাকার জন্য কি করতে পারি? না, শীতকাল যে কোনো জিনিস শীতকাল ডাইরেক্টলি কিডনিতে ডাইরেক্টলি হবে না, কিন্তু শীতের সময় যদি আপনার যাদের বয়স্ক লোক বা বাচ্চাদের তাদের যদি ইনফেকশন হয়, মানে ইনফেকশন মানে কোল্ড ঠান্ডা লাগে, তো ইনফেকশন হলে কিন্তু কিডনি ড্যামেজ হবে। সো কাজেই যারা বয়স্ক কিডনির রোগী তারা সাবধান থাকতে হবে, মানে শীতের থেকে জানি ওনার শরীরে কোনো ইনফেকশন না হয়, সেই ইনফেকশন ইন দ্য ফর্ম আপার রেসপিরেটরি ইনফেকশন। কিডনি ছাড়া যদি স্যার আমরা বলি যে শীতের সুরক্ষায় আমাদের আসলে কি করা উচিত, যেহেতু স্যার আপনি একজন বর্ণ চিকিৎসক, আমাদের যদি শীতের সুরক্ষা তো আপনি শীতের প্রোটেকশন রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো যারা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগতেছেন, অ্যাজমা, সিওপিডি, তাদের সুরক্ষাও রাখতে হবে। দরকার হলে তাদের ভ্যাকসিন, আপনি জানেন রিসেন্ট একটা ভাইরাসও আসছে, সেই ভাইরাসের এগেনস্টে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমার বডির ইমিউনিটি বাড়াইতে হবে। ইমিউনিটি যেভাবে বাড়ানো হয়, প্রোটিন খাবেন, ভিটামিন ডি খাবেন, ভিটামিন সি খাবেন, খেয়ে এবং আপনার নিজের প্রোটেকশনের জন্য ঠান্ডা না লাগে সেই প্রোটেকশন নিতে হবে। আর কিডনির যেটা একটু আগে আলোচনা করছিলেন যে পেশাবের যদি থাকে, পানি কম খাবেন না, পরিমিত, যেটা আমি বলি 1.5 লিটার 2 লিটার পানি খেতে হবে যেন ইনফেকশন না হয়। এইভাবে নিজেকে শীতের সময় প্রোটেকশন রাখতে হবে। ডাইরেক্টলি এফেক্ট নাই, ইনডাইরেক্টলি এফেক্ট করতে পারে আপনার কিডনি। ওকে স্যার, আমাদের একদমই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো শেষ পরামর্শ থাকে। দর্শকদের বলি যে আপনার কিডনির সম্বন্ধে জানেন, এই যে কিডনির হঠাৎ করে যে কিডনির ল্যান্ড করলেন রেনাল ফেল, সেটা নয়। এটা করার জন্য 3টা টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, ব্লাড সুগার করেন, ব্লাড প্রেশার আছে কিনা দেখেন, একটা আলট্রাসোনোগ্রাম করেন। এই 4টা টেস্ট করলে আপনি নিজের সম্বন্ধে কিডনির সম্বন্ধে, এতে 1000 বা 2000 কত কিছু পয়সা নষ্ট করেন। এটা জেনে আপনার কিডনি সুরক্ষায় আছে কিনা, আপনার কিডনি সুস্থ আছে কিনা জান। তখন যদি কিছু পান তখন ডাক্তারের পরামর্শ নেন, ভেরি সিম্পল, এবং এটা ভয় পাওয়ার কিছু নয়। আর যে কোনো কিডনির রোগ যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করেন, নিয়ম মানে চলেন, আপনি এন্ড স্টেজ রেনাল হলে ডায়ালিস করতে 3 থেকে 4 লাখ টাকা লাগবে, ট্রান্সপ্ল্যান্ট করতে 5 লাখ টাকা লাগবে বছর। তার আগে আসলে আমাদেরকে সচেতন হতে হবে। এবং অনেক সময় স্যার কিডনির ব্যথাটা আমরা কিন্তু বুঝি না, যেটা আসলে কিডনির সমস্যা নাকি কোমরের ব্যথা, এইটা যদি আমাদেরকে ছোট করে একটু ডক্টর মলিক খুব কোশ্চেন, মেজরিটি অফ পেশেন্ট কোমরের ব্যথা আসা বলে কিডনি, আসলে কোমরের ব্যথার জন্য কিডনির জন্য এত ব্যথা, ডাল পেইন হতে পারে, ব্যথা হয় না। ব্যথা তখনই হয় কিডনির যদি কোনো পাথর থাকে, কিডনিতে থাকলেও ব্যথা হবে না। কিডনির যদি মূত্রনালীতে আসে আটকে যায়, তখন যে ব্যথা হয় সিভিয়ার পেইন, রেনাল কলিক, 1 ঘন্টা 2 ঘন্টা ব্যথা হবে, ঘেমে যাবে, আবার ব্যথা হবে। তার মানে কোমরের ব্যথা সবই আসলে কিডনির ব্যথা? অফ কোর্স নট, ইট ইজ মেইনলি রিমাটোলজিক্যাল, মানে স্পাইনের ব্যথা, মাসুলের ব্যথা, মাসকুলার। এই জন্য সবাই আমাদের কাছেই আসে কোমরের ব্যথা, কিডনি, তা আমরাও একটু টেস্ট করে বলে দিই যে আপনার এটা বাত জাতীয় ব্যাপার, এটা বলে। সো দিস ইজ ভেরি কমন, মানে সিমটম কামিং টু দ্য কিডনি বিশেষজ্ঞ। স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে শ্রুতে আসার জন্য, এবং অনেকগুলো ইনফরমেশন স্যার আমরা আপনার কাছ থেকে জেনেছি, আশা করি দর্শক যারা দেখেছেন তারা উপকৃত হয়েছেন। স্যার অনেক ধন্যবাদ। ডক্টর মলি, আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশন দর্শক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য।
সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম কিডনি সুরক্ষা নিয়ে। আশা করি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে জেনেছি আমাদের বিশেষজ্ঞ প্রতিযোগিতা ডক্টরের কাছ থেকে। যারা দেখতে পারেনি প্রোগ্রামটি, আবারও লিঙ্কে জয়েন করে দেখতে পারবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।